রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। পেরিয়ে এলাম আরও একটা বছর। দেখতে দেখতে কেটে গেল 3 বছর। আমরা 4 পা দিলাম। 3 বছরে আমরা কতটা কি করতে পেরেছি জানি না, তবে সুখে দুঃখে আপনাদের ভালোবাসা আর সাহচর্য আমরা পেয়েছি। না হলে এতটা পথ এগিয়ে যাওয়া সম্ভবই হতো না। গত বছরটা গোটা বিশ্বেই, আমাদের দেশেও বহু ঘটনা ঘটে গেছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস, আফগানিস্তানে মার্কিনী হানা, গুজরাতে দাঙ্গা, সংসদ ভবনে হানা, কলকাতার হাসপাতালে শিশু মৃত্যু, রাজধানী এক্সপ্রেসের দুর্ঘটনা। ঘটনাবহুল গত বছর সাধারণের চোখে ধরা পড়েছে নানা চেহারায়, নানা চরিত্রে। এক বছরে ভালো মন্দ মিশিয়ে বহু ঘটনার সঙ্গী আমাদের প্রিয় শহরও। কলকাতায় ঐতিহ্যশালী ট্রাম সফর শুরু হয়েছে। আফগান যুদ্ধের আঁচ কয়েক হাজার কিলোমিটার দূরে এ শহরেও পৌঁছেছে। খাদিমকর্তা অপহরণের ইস্যু নিয়ে উত্তাল হয়েছে শহর। শহরে রাতের বাস সার্ভিস শুরু হয়েছে। তৈরি হয়েছে ঝকঝকে পার্কোম্যাট। মেদিনীপুর জেলা দুভাগ হয়েছে। ক্যালকাটা নয়, শহরের নাম গত বছর হয়েছে কলকাতা। রাজধানী এক্সপ্রেসে এমন ভয়াবহ দুর্ঘটনা সাম্প্রতিককালে হয়নি। फिश प्लेट खोला থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তে অনুমান। 2-3 स्टेशन पहले से ही उसका सिग्नल थ्रू कर देते हैं और हमें श्योर हो जाते हैं हमारा सारा पॉइंट सब ठीक ठीक सेट है, लॉक है, और तभी इंटरलॉकिंग फंक्शन में सिग्नल हमारा लोअर हो सकता है। उस रात जो ड्यूटी में था उसका गलती है क्या, जो नहीं देखकर सिग्नल दे दिया, गाड़ी चला गया उस पर? नहीं, हम लोग परिचालन विभाग से इसमें कोई किसी प्रकार का कोई गलती नहीं है। हमारे केबिन से, मेरे रफीगंज पश्चिम केबिन से गाड़ी एकदम सही सलामत, एकदम ठीक ठाक पास किया है। अंतर्घात रक्षणाबेक्षणের অভাব, তাই নিয়ে শুরু হয়েছে চাপানুতর। डिरेलमेंट हुआ है ब्रिज के अप्रोच में और वहाँ फिश प्लेट हटाया गया है। अच्छा, ये सैबोटाज का मामला है। और मैंने खुद भी जो देखा जिस ढंग से फिश प्लेट ज्वाइंट वहीं पर पड़ा हुआ है, बोल्ट्स उसके वैसे ही हैं। जिस ढंग से ड्राइवर जब उस पर से गुजरा है ब्रिज के पहले तो बम्प किया है, उसके सिर में चोट आई है। ये सारे इस बात के इंडिकेशन है कि फिश प्लेट रिमूवल के चलते एक सस्पेक्टेड केस ऑफ सैबोटाज लग रहा है। নীতিশ কুমার তিনি এসেই যে প্রথম কথাটা বললেন, তিনি বললেন স্যাবোটেজ। পুরো বিষয়টাকে কভার আপ করার জন্য আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি, যদি স্যাবোটেজ হতো তাহলে এই যে ফিশ প্লেট বলছেন খোলা ছিল, ব্রিজ ভেঙে যাওয়ার পরে কিভাবে তিনি বুঝতে পারলেন যে এটা ফিশ প্লেট খোলা ছিল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি ফিশ প্লেট খোলাই থাকতো তাহলে ইঞ্জিন সহ আরেকটা কোচ ব্রিজ পেরিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রশ্নটা ডিআরএমকে মুঘলসরাইয়ের, যে এই ব্রিজটি ইন্সপেকশন কখন হয়েছে, অ্যাক্সিডেন্ট হলো এত বড় গুরুতর, ডিআরএম জবাব দিতে পারেননি। রাজধানী এক্সপ্রেসের মতো ভয়াবহ না হলেও ঘটকপুকুরে বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ছিল মারাত্মক। 46 জন বাসযাত্রী জলে ডুবে মারা যান, কাদায় গেঁথে যায় তাদের দেহ। 46 জন মারা গেছেন এর মধ্যেই, আর ইনজিওর্ড অবস্থায় 4 জন ফিরে গেছেন। এখনো পর্যন্ত যদি কেউ
বেঁচে থাকেন বা মৃতদেহ থাকে আমরা এখনো খোঁজার চেষ্টা করছি। ক্ষতিপূরণ আমাদের অবশ্যই দিতে হবে। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার পর আমরাই একমাত্র তদন্ত করে জানতে পারি কিভাবে তাপ্পি দেওয়া টায়ার নিয়ে বিপজ্জনকভাবে গাড়ি চলে। ঘটকপুকুর মোড়ের সুলেমান ভাইয়ের দোকান, এই দোকান থেকেই কালকের দুর্ঘটনাগ্রস্ত বাসটির পিছনের দুটি চাকা ভাড়া নেওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো এই দোকানের কর্মচারীদের সঙ্গে। আপনার নাম কি? নিপিন রায়। ওই বাসটার কোন কোন চাকা আপনারা ভাড়া দিয়েছিলেন? পিছনে 2 সেটের ভাড়া আছে। আর সামনের চাকা দুটো? না, সামনেটা মালিকের। শহরের বুকে আবার অগ্নিকাণ্ড। ফারপোজ মার্কেট আগুনে পুড়ে গেল। আবার প্রমাণিত হলো এই শহরের বাজারগুলি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে যতুগৃহ হয়ে রয়েছে। এ শহরে জলাশয়ের অভাবে দমকল ঠিক সময় এলেও কাজ করতে পারে না। ফায়ার টেন্ডারের কাছে জল নেই এখানে কেন? একদম কোনো জল নেই। 1 ঘন্টা পরে ফায়ার টেন্ডার এখানে এসছে। লেটেস্ট কোন ডিভাইস ইউজ করা জানি ম্যান ইট ইজ স্টার্টেড। যখন শুরু হলো তখন এই জানা যায় কি এইটা যখন শুরু হলো লেটেস্ট সব এনে করা উচিত ছিল। আমার গত কয়েক বছরে দেখা দমকল কোনো জায়গায় আগুন নেভাতে পেরেছে বলে আমি জানি না। আমি শুনি দমকলের এটা আছে ওটা আছে, কাজের সময় হাতুড়িও নেই। করতে পারেন, তার স্বাধীনতা আছে, তার স্বাধীনতা আছে, সে করতে পারেন। না আমার কাছে নেই, আমার কাছে নেই। ধ্বংসস্তূপের মধ্যে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়েছিল ব্যাংকের লাখ লাখ টাকার ভল্ট। আমরাই প্রথম সেই দৃশ্য কভার করি। 11 লক্ষ টাকা মতন, 11 লাখ আছে ওটা এখনো বেরোয়নি আর কি। বাকি সব বেরিয়ে গেছে সমস্ত কিছু। এবং এই ব্যাপারেতে বিশেষভাবে সহায়তা করছেন দমকলের লোক এবং ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, পুলিশ তো আছেই। বিপজ্জনক ফারপোজ মার্কেটের অন্যদিকে কিছু দোকানদার দোকান খুলে বসেছিলেন। আমরাই প্রথম মুখোমুখি হই তাদের। দিয়ে শুরু করেছি, আমাদের নিজের রিস্ক দিয়ে স্টার্ট করছি, আমরা বন্ড দিয়ে স্টার্ট করছি। তাতে অসুবিধাটা কোথায়? বন্ডটা কাকে দিচ্ছে? কর্পোরেশনকে, পুলিশকে, সবাইকে বন্ড দিয়ে আরম্ভ করছি। কর্পোরেশন বলছে আপনারা কি জানাননি? সেটা কর্পোরেশন বলছে, সেটা তো আমাদের কাছে প্রুফও আছে। রিস্ক নেই তাকে বন্ড দিতে হলো কেন? না, সেটা আমাদের একটা ফর্মালিটি হতেই হয়, করতেই হয়, সেটাই দেওয়া হয়। মার্কিন তথ্য কেন্দ্রে হানা এ শহরের বুকে এবছর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাজ্যের পুলিশি তৎপরতার সামনে এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেল এই ঘটনা। প্রশাসনের দাবি মতো এই রাজ্যে যে অপার শান্তি বিরাজ করছে না, তার সবচেয়ে বড় প্রমাণ মার্কিন তথ্য কেন্দ্রে হানা ও 4 পুলিশ কনস্টেবলের মৃত্যু। আজকে 6:25 6:30 নাগাদ আমাদের যখন এই আমেরিকান ইউনিভার্সিটি সেন্টারের সামনে নাইট শিফটের ডিউটি তারা যখন রিলিভড হবার যখন টাইম হয়েছিল 6:30 6:25 নাগাদ, সেই সময় মর্নিং শিফটের ফোর্সও এখানে এসে হাজির হয়েছিল। তারা ডিউটি টেক আপ করবার জন্য এখানে আসছিল। এই সময় পেছন দিক থেকে একটা মোটরসাইকেলেতে করে একজন উইটনেসের হিসেব অনুযায়ী পাওয়া যাচ্ছে একটা মোটরসাইকেল তারা পেছন দিক থেকে আসে। 2 জন লোক ছিল, একজন লোক সেখানে র্যান্ডাম গুলি চালায় এবং আমাদের যে আরএফ ওয়্যারলেস ভ্যানটাতেও গুলি চালায় ইত্যাদি করে। তাতে আমাদের নাইট শিফটে যে কনস্টেবল যারা ছিল, যারা রিলিভড হতে যাচ্ছিল, তাদের মধ্যে 12 জন কনস্টেবল ইনজিওর্ড হয়, 2 জন মেম্বার্স অফ দি পাবলিকও ইনজিওর্ড হয়, ইনক্লুডিং 1 ফ্রম দি গ্রুপ 4 সিকিউরিটি, যেটা এরা এখানেতে এনগেজ করেছেন, ইনজিওর্ড হয়। আমরা তাদের হসপিটালে শিফট করেছি। সোফার 4 জন কনস্টেবল মারা গেছেন, বাকিদের ট্রিটমেন্ট চলছে, তাদের অন্য জায়গায় ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে। আর আমরা স্পট থেকে কিছু কিছু বন্দুকের গুলি পেয়েছি, আমরা সেগুলো ডিটেলস সায়েন্টিফিক এক্সামিনেশন যা করাবার সে ব্যবস্থা করছি। প্লাস ডাইরেক্টর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছেন কিছুক্ষণের মধ্যে, করে এখান থেকে যদি কোনো সায়েন্টিফিক ক্লু কিছু পাওয়া যায় সেটা উনি চেষ্টা করে দেখছেন। সোফার দিস ইজ দ্য ডেভেলপমেন্ট। আমরা রাইট নাও আমরা চেষ্টা করছি যেগুলো আমাদের পুরনো খবর ছিল সেগুলো ওয়ার্কআউট করার চেষ্টা করছি যদি কিছু ফার্দার ক্লু পাওয়া যায়। মার্কিন তথ্য কেন্দ্রের ওপর আক্রমণের ঘটনা যখন ঘটে, সেই ভোরবেলা আমাদের টিম ঢিল ছোড়া দূরত্বে ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুটিং করছিল। একটা বাচ্চা ছেলে ছুটতে ছুটতে এসে খবর দেয় আমেরিকান সেন্টারে গুলি চলেছে। ঘটনা ঘটার 10 মিনিটের মধ্যে আমরা সেখানে গিয়ে পৌঁছই। আমেরিকান সেন্টারের সামনে তখন বিধ্বস্ত অবস্থা। বলুন কি হয়েছে ঘটনাটা? ঘটনা যখন নাইটে মর্নিং এসেছে পুলিশ, রিলিভ হয়েছে,
Keep the press out. There should be no one in front of the building. Okay, no one in front of the building. ওখান থেকে আমাদের টিম যায় এসএসকেএম হাসপাতালে আহত ও নিহতদের ছবি তুলতে। এই এক্সক্লুসিভ কভারেজ আমাদের কাছ থেকে নিয়ে সম্প্রচার করেছিল স্টার নিউজ, আজ তাক প্রভৃতি সংবাদ সংস্থা। আমি রাইফেলটা কেবল লোড করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় লোড করার কোনো স্কোপ নাই, তখনই আমার একটা গুলি এখানে লেগে গেছে। তারপরে একজনকে আমি দেখছি প্রচণ্ড স্পিডে আমাদের গাড়ির ওই পাশ দিয়ে এইভাবে এসএলআরটা এইভাবে ধরে আছে আর দৌড়চ্ছে, একদম সোজা ছুটছে, এই করে একদম সোজা ছুটছে, ও কোনো রকম কোনো দিকে তাকাচ্ছে না, এরকম এক স্ট্রেন্থে ধরে আছে, গুলি করে যাচ্ছে। আমি বারবার চেষ্টা করছি কিন্তু হাতটা আর তুলতে পারছি না, এই করে রাইফেলটা যে করবো, রাইফেলটা আবার ছুটছে, এই করে রাইফেলটা পাশে পড়ে গেছে, আমি গড়িয়েছি করে করে গাড়ির দিকে গড়াচ্ছিলাম, রাইফেলটা পাশে পড়েছে, রাইফেলটা যেমনি হাতে নিতে চাইছে, আবার দেখছি ওরা আবার এই দিকে ব্যাক করে আসছিল, এই করতে করতে তারপর আর আমার তখন এই ছিল না, ব্যাক করে ফিরে গেছিল। চোর পালালেও বুদ্ধি বাড়ে না এই শহরে। পরদিন রাতের শহরে আমরা দেখলাম তেমনই নিশ্চিন্ত ঘুম চোখের প্রহরা। আমরা জানতে চাই আপনার গাড়িটা স্টার্ট হয় কিনা, আপনি গাড়িটা একটু স্টার্ট করতে বলুন। স্টার্ট করুন। গরম হবে তো, গরম হবে। ও গরম হবে তারপর স্টার্ট হবে? কতক্ষণ লাগবে গরম হতে? এই তো হচ্ছে, গরম দিয়েছি আপনার সামনে। না, আপনার সামনে ক্রাইম হলে আপনাকে তো সঙ্গে সঙ্গে দৌড়তে হবে, তখন আপনি গাড়ি কতক্ষণ গরম করবেন? দেখুন কত সময় লাগে। এখনো গরম হচ্ছে? এতক্ষণ আপনার সামনে যে গাড়ি ক্রাইম করে বেরিয়ে গেল সেই গাড়ি কিন্তু হাওড়া ব্রিজ পৌঁছে গেছে। কিছু করার নেই। আপনার বন্ধুকে কত সালের গুলি? না ঠিক আছে, কোনো ব্যাপার না। 78, 74 এসে এই তো 1978 আছে, 78, 74। আসিফ রেজা খান ওরফে রাজন হত্যার ঘটনাতেও চমকে উঠেছিল আমাদের শহর। পুলিশি হেফাজতে রাজন হত্যার ঘটনা নিয়েও কম হইচই হয়নি দেশ জুড়ে। সেই মৃতদেহ যখন সুদূর গুজরাট থেকে কলকাতা এলো, তখন আমরাই প্রথম রাজনের মৃতদেহের ছবি তুলি। পরদিন শহরের নামী দৈনিক প্রতিদিনে সেই ছবি ছাপা হয়। আমাদের ক্যামেরার সামনেই প্রথম ক্ষোভ প্রকাশ করেন রাজনের বাবা। ইনার নাম রাজন ভাই ছিল না, কোনোদিন কোনো জীবনে নেই। ইনার নাম হচ্ছে আসিফ রেজা খান। এখানকার পুলিশ দিল্লি ধরেছিল, দিল্লি ধরবার পর ওনাকে নিয়ে আসলো, 15 দিন রেখেছে দিল্লিতে, রাখবার পর 15 দিন নিয়ে আসে এখানে কলকাতাতে। কলকাতা থেকে ওরা মানে যে গুলি করেছে রাজকোট পুলিশ নিয়ে গেলে, এখান থেকে কোর্ট থেকে চেয়ে নিয়ে গেল, বললো কি আমরা নিয়ে যাচ্ছি, ইনকোয়ারি করে পুছতাছ করে আমরা আবার রিটার্ন করবো এখানে। ওখানে কোর্ট থেকে এরকম বলে নিয়ে গেল। এখানে জাজ বললো কি হ্যাঁ ফ্রেশ বডি নিয়ে যাচ্ছে, ফ্রেশ বডি আমাকে ফেরত দেবে। ওরা বলে ইয়েস বলে সাইন করে নিয়ে চলে গেল। ওরা যে 14 দিনে পিছিয়ে নিল, নেবার ওখানে রাজকোটে, তারপরেও 7 দিনের মধ্যে গুলি মেরে দিল। এই গলির মধ্যে মানে বহুত বড় সাজিশ আছে, চাল আছে, কোনো লোক মারতে পারে, কারো ইশারাতে মেরেছে। পুলিশ তো নিজে বলছে কি এখানে কানাডা পুলিশ আছে, সিআইডি কানাডা পুলিশ, এরা বলছে নিজে বলছে কি ওখানে 2 নম্বরে কিছু হয়েছে। এটা সত্যি ঘটনা, ওরা কাউন্টার ইনকাউন্টার দেখিয়েছে, মেরেছে। চোরের মায়ের তো গলা বড়ই হয়ে থাকে না, বাড়িতে জঙ্গি পুষছে, খালি ও নয়, ওর ছোট ভাইও, ওর ছোট ভাই আমির রাজা খান, সেও এই পার্থ রায় বর্মনের অ্যাবডাকশনে একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করে। এবং আফতাব আনসারির সঙ্গে যে পিরিয়ডে পার্থ রায় বর্মন ক্যাপটিভিটিতে ছিলেন হাড়োয়ার পুকুরিয়াতে, তখন টেলিফোনের সমস্ত যোগাযোগ দুবাইয়ে আফতাব আনসারির সঙ্গে হতো আসিফের ভাই আমির রাজা খান আলায়াস মুত্তাকি তার সঙ্গে। একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল কতগুলো স্টেটমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং সেখানে ও নাকি অসুস্থ হয়ে পড়ে, তখন ওর হ্যান্ডকাফ খুলে দেওয়া হয়।
ডিটেলস জানি না, একটা AK-47 ছিনিয়ে নেবার চেষ্টা করে। তখন একজন পুলিশ অফিসার তাকে গুলি করতে বাধ্য হয় এবং তাতে সে মারা যায়। ঢাকুরিয়া লেক গার্ডেন্সের রেল লাইন সংলগ্ন বস্তি উচ্ছেদ নিয়ে তুল কালাম হয়ে গেল শহরে। বস্তির মানুষ পুনর্বাসনের দাবিতে অনড়, রেল পুনর্বাসন দিতে রাজি নয়। উচ্ছেদের আগের দিন রাত থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু করেন বস্তিবাসীরা। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, নির্বিচারে ইট পাটকেল পড়তে থাকে। প্রচুর পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও অবস্থা সামাল দেওয়া দুষ্কর হয়ে ওঠে। इधर में क्या होता है, वायलेंस हो गया, पूरा जला दिया बस्ती से बस्ती। अब क्या चाहते हैं? अरे भाई आपको रेलवे नहीं है, आपको रेलवे को जब महिला लोगों ने बाधा दिया तो हर दफे आप चला देता। इधर में तो गोली चला दी, इधर में तो आग चला दिया। हम आग चलते हैं पूरा दिख में, हम बैठे हैं मिडिल में। देखिए देखिए आप क्या चल रहा है, देखिए आप देखिए देखिए हम तो बैठे हैं इधर में, हमारा इधर में हो रहा है, क्या करेगा? आप जीएम को बोलिए कि आप स्टॉप कर दीजिए, इधर में लोग मर जाएगा, इधर में अशांति होगा। শেষ পর্যন্ত উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় পুলিশকে। দিক থেকে সব প্রিপারেশন নেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি ডিসকানেকশনও চালু হয়েছিল, ওয়াইড স্প্রেড রেজিস্ট্যান্স সব জায়গা হচ্ছিল। সেই জন্য সব কিছু দেখে টেকে অথরিটিজ যারা এর সঙ্গে যুক্ত সবাই এটা ডিসিশন নিল কি উইদাউট ভেরি সিরিয়াস অ্যাকশন অথবা ব্লাডশেড এটা হয়তো আজকে করা সম্ভব হবে না। সেই জন্য ইট হ্যাজ বিন ডিসাইডেড টু বি পোস্টপন্ড। হাসপাতাল দখলমুক্ত করতে গত বছর রাজ্য সরকারের উদ্যোগ ছিল প্রশংসনীয়। সেখানে পার্টি অফিসকেও ছাড় দেওয়া হয়নি। তবে দীর্ঘদিনের আশ্রয় ধূলিসাৎ হয়ে যাওয়ার শোকও অনেকে সামলে উঠতে পারেননি। এক জায়গায় পাশাপাশি এতদিন বাস করার পর হঠাৎ বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণাও তাদের আঘাত দিয়েছে। বেলেঘাটা আইডি, নীলরতন সরকার মেডিকেল কলেজ, SSK সব জায়গা থেকেই এই উৎখাত সম্পূর্ণ হয়েছে। এটি রাজ্য সরকারের অত্যন্ত সাহস ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা আবার প্রমাণ করলো এই রাজ্যের পরিষেবায় অনেক গলদ রয়েছে। একটা ডাক্তারকে পাওয়া যায়নি, তারপরে সিস্টারদের বলা হলো, তারা বললো যে দাঁড়ান ওখানে আর একটা মাত্র ডাক্তার আছে, পুরো রাউন্ড দিচ্ছে, সেখানে আপনি যান। তো সেই 3-4 বাচ্চাকে নিয়ে করেছিলেন, ওটি রুমে গিয়ে দাঁড়িয়েছি, আয়ারা সিস্টাররা নিয়ে বার করে দিয়েছে। ওদিকে ভোরবেলায় একটু দেখে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তখন এসে ডাক্তার সিস্টারকে বললো, বারবার করে বলছে আপনি যেভাবে হোক ডাক্তারকে দেখান। অন্য ডাক্তার কিছুতে হাত নিতে চাইছে না, অন্য ডাক্তারের কেস আমরা নেবো না, কিন্তু তখন পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তখন দেখেনি বলেই সেই অবস্থাতে, ওই অবস্থাতে মায়ের কোলেই নিঃশ্বাস ত্যাগ করেছে। পেশেন্ট মারা গেছে, এটা ঘটনা না। ওই জয়েন্ট ডিএমই গেছেন, ডিএমই গেছেন, আমরা যা রিপোর্ট পেয়েছি নেগলিজেন্সের কোনো প্রশ্ন নেই। কিন্তু ওখানে ম্যানেজমেন্টে দুর্বলতা ছিল,
সেই ম্যানেজমেন্টের দুর্বলতা কি করে কাটানো যায় তার জন্য আমরা এখনই 3টে সেন্টারকে এক করব। একটা বিসি রায় পোলিও ক্লিনিক, একটা হচ্ছে হসপিটাল ফর ক্রিপল চিলড্রেন, আর এইটা, এই 3টিকে এক করে একজন প্রিন্সিপালের আমরা এখনই অ্যাপয়েন্টমেন্ট দেবো। ডায়মন্ড হারবার মর্গে মৃতদেহ নিয়ে যে নক্কারজনক ব্যবসা চলে তার রিপোর্ট আমরাই প্রথম প্রকাশ করেছিলাম। সেদিন ম্যাটাডোর দুর্ঘটনায় মৃতদের দেহ আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য যে ঘুষ দাবি করা হয় তা অবর্ণনীয়। ওরা আমাকে বলেছে যে 300 টাকা করে দিলে পার বডি তাহলে আমরা সেলাই করব। এরপরে যে ডেড বডিটা বার করে দেবে সে 100 টাকা করে পার ডেড বডি বলছে। আগে 500 টাকা করে চেয়েছিল মেন তো, তারপরে লাস্টে 300 টাকা আসলো, তারপরে এরা মোটামুটি সেটেলমেন্ট করে 170 টাকা চাইলো মেন তো। মোটামুটি আমরা 170 টাকা দিয়েও দিয়েছি। তারপরে যা বললো কি যেভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করে আপনাকে দিয়ে দেবো, এখন বের করছে না। এবার বলছে ঘরটা খুলে দিয়েছে, আপনারা নিয়ে যান, এটা আপনাদের দায়িত্ব। এই হচ্ছে ঘটনাটা। না হলে এখন বলছে 100 টাকা করে আর দিন, তাহলে আমরা বের করে দিব। আপনি কি করেছেন যার জন্য আপনাকে টাকা সেলাই করেছি, সেলাই করেছি দাদা, আর কি করবো আমি? আপনি যে সেলাই করবার জন্য মাইনে পান? না দাদা, এটা আমাদের কাটার জন্য, বুঝেছেন। আর সেলাই করে দিলে আমরা পার্টি কাজ তরফ থেকে কিছু পাই। শান্তি বাবু বলেছে তুমি কথা বলবে না পার্টির সঙ্গে, আমি কি দেবে না দেবে চেয়ে তোমাকে যা দেবো তাই তুমি রাজি হয়ে যাবে, বুঝেছেন। তা আমি পার্টির কাছে আমি আর কিছু বলিনি। তা বললো যে ঠিক আছে আমি যা বলবো তাই তুমি রাজি হবে। তা আমাকে 140 টাকা করে সব বডি পিছু, এক একটা বডি পিছু আমাকে দিয়েছে 140 টাকা করে। শান্তিবাবু কে? থানা থেকে চাকরি করে, উনি আসে পোস্টমর্টম করাতে। মর্গের ঘটনাটা, সেই ক্যাসেটটা একটু দিচ্ছি, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেটাই একটু জানতে চাইবো যে আপনি এবার এটার উপর কি ধরনের তদন্তের করবেন। এই ক্যাসেটে যা আছে এটি যদি যথেষ্ট পাওয়া যায় তাহলে আমার মনে হয় না বেশি কিছু তদন্ত লাগবে। কিন্তু যদি যথেষ্ট না থাকে, আমি তো আর ক্যাসেট দেখিনি, তাহলে আমাদের একটু তদন্ত লাগবে। কিন্তু এই ক্যাসেট থেকে বা তদন্তের মাধ্যমে যদি দোষীদের চিহ্নিত করা যায়, তারা শাস্তি পাবেই, কেউ আটকাতে পারবে না। ড্রাগ আসক্তদের যন্ত্রণা আর হাহাকার যে কি মারাত্মক চেহারা নিতে পারে তার করুণ ছবি আমরাই প্রথম দেখিয়েছি। পুলিশের সাহায্য নিয়ে আমরাই পৌঁছই ড্রাগের গোপন ডেরায়। আসুন দেখা যাক সেই করুণ দৃশ্য। আস্তে আস্তে সুস্থ হবি, আস্তে 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 একদম। আগে খেতাম, আগে ছেড়ে দিয়েছি, ছেড়ে একবার ফের এখানে আসলাম, ফের চালু হলো এই জায়গাটা, ফের আবার আমি এতে ঢুকে গেলাম, নেশাতে ধরে নিলাম। ধরে এখন এমন অবস্থা হয়ে গেছে, আমার 4-4টে বাল বাচ্চা, এখন আমি কোনো কর্ম করে খেতে পারছি না। এমন অবস্থা হয়ে গেছে, আমার পুরো শরীরটা কমজোর হয়ে গেছে। 7 বছর ধরে খাচ্ছি। হ্যাঁ, মানে না পেলে পর কিরকম কষ্ট হয়? না পারে পরে এসব ব্যথা করে, এসব কাটে, নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে। আমি ঘরে যাই না, যে সময় থেকে পাতা খাবার ধরেছি সে সময় থেকে আমি ঘরে যাই না। লেকটাউন থানার বিশেষ উদ্যোগে এবং ওসি ভবানী প্রসাদ রায়ের আন্তরিক সাহায্যে ও সহযোগিতায় ড্রাগ আসক্তরা আবার সুস্থ জীবনে ফিরতে চায়। তাদের আলোর দিশা পৌঁছে দিতে লেকটাউন থানার উদ্যোগ প্রশংসনীয়। সমাজবিরোধী হিসেবে তাদের অবহেলা করা নয়, তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই উদ্দেশ্য। ড্রাগ আসক্তরাও সুস্থ জীবনে ফিরতে চান। ছেড়ে দিতে চায়, মানুষ ভালো হয়ে যাবে ইচ্ছা করছি, ভালো হয়ে যাব তো আমাদেরই ভালো হবে। মেয়ের জওয়ান হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হবে, এসব তো ভাবনা নেই। মেয়ের বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার জন্য ওর সংসারটা নষ্ট হয়ে যাবে, বিয়ার কথা কটে যাবে। তাই ভাবছি কি আমি ছেড়ে দেয় একটা জিনিস, ঘিন এসে গেছে। এই মুহূর্তে আমার চাই এটা ছেড়ে দিতে, নাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আমরা এসছি শুধু মানুষের কাছে নয়, যারা প্রথমে এলাম যে যারা বিক্রি করছে তাদের কাছে, তাদেরকে বোঝানো হলো যে মাদক তোমরা বিক্রি করতে পারবে না। এরপরে আমরা স্টার্ন অ্যাকশন তাদের বিরুদ্ধে নেব। তারপরে এলাম যারা মাদক সেবন করছে, পেছনে ঝোপে এরা লুকিয়ে লুকিয়ে মাদক খায়, সেই জন্য আমরা তাদেরকে এসে ডেকে নিলাম। তারা প্রথমে পালিয়ে যাচ্ছিল, তারপরে আমাদের কাছে এলো। তাদের কাছে জানতে পারলাম তাদের যন্ত্রণার কথা, এবং তাদেরকে আমরা অ্যাসিওরেন্স দিয়েছি যে যেভাবে হোক তাদেরকে মাদক মুক্ত করবো, তাদের সুস্থ করে তুলবো। এখন কিন্তু অনেক সহজ ছাড়া,
তার কারণ হচ্ছে এখন ফিজিক্যাল ডিপেন্ডেন্সিটা অনেক কম, এটা নাম্বার 1। আর নাম্বার 2, যদি কেউ নিজে থেকে না ছাড়তে চায়, আপনি আমি টেলিভিশনে চেঁচিয়ে কোনো লাভ নেই, তাকে নিজে থেকে আসতে হবে। এবং এটাও ঘটনা যে পয়সাটা সবসময় বড় ব্যাপার নয়। আমাদের এনজিও যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্স, আমরা লাস্ট ক্যাম্প যেটা করেছি তাতে 1 পয়সা নেওয়া হয়নি পেশেন্টের কাছ থেকে। অতএব কেউ যদি নেশা ছাড়তে চায় তাকে খোঁজ নিতে হবে কোথায় নেশা ছাড়ার ক্যাম্প হচ্ছে। রবীন্দ্র সৃষ্টির ওপর থেকে কপিরাইট উঠে গেল। দীর্ঘদিন কপিরাইটের ফাঁকে আটকে থাকা অসামান্য সব সৃষ্টি উঠে এলো রবীন্দ্র প্রেমীদের হাতে। এই স্বর্ণ ভান্ডার তুলে আনলো বহু বিতর্ক। আমাদের হাতে ছিল এক্সক্লুসিভ সব তথ্য। হাতে এলো দেবব্রত বিশ্বাসের বিতর্কিত গান আর কথা, যে তথ্য ভান্ডার মিডিয়ার আর কারো কাছে ছিল না। আমি বললাম, পূর্ণেন্দু বাবু, ব্রহ্ম সঙ্গীতের এবং রবীন্দ্রসঙ্গীতের জন্ম হয়েছিল ব্রাহ্ম সমাজে, আপনি সেটা মানেন? উনি বলেন, নিশ্চয়ই মানি। আর আমার জন্ম হয়েছিল সেই ব্রাহ্ম সমাজে, সুতরাং রবীন্দ্রসঙ্গীত ও ব্রহ্ম সঙ্গীত আমার বড় ভাই। আর আমার বড় ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বহু বছর আগে আমার মায়ের কোলে বসে। এখন আমার এই বুড়ো বয়সে আপনাদের বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষকগণ, যারা আমার চাইতে বয়সে অনেক ছোট এবং যাদের ব্রাহ্ম সমাজের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এখনো নেই, তাদের কাছ থেকে আবার আমায় নতুন করে আমার বড় ভাইয়ের সঙ্গে পরিচয় যদি করতে হয়, তাহলে আমার কি করা উচিত বলুন? ওরা আমার গান অনুমোদন না করার কারণ দেখালেন, মিউজিক অ্যাকম্পানিমেন্ট হ্যাম্পার্স দ্য সেন্টিমেন্ট অফ দি সং। এখন রবীন্দ্রসঙ্গীতের সেন্টিমেন্ট যদি ওদের কাছে আবার আমায় নতুন করে শিখতে হয়, তাহলে আমি কোথায় যাই বলুন? আমারে কাইটায় দিল না, আমি বুঝতাম পারলাম না। করে হেরায় আমারে কাইটায় দিল না, আমি বুঝতাম পারলাম না। খেলাধুলোয় পিছিয়ে পড়া ভারতের কাছে এই বছরটা ছিল বেশ আশাপ্রদ। বিশেষ করে ম্যানচেস্টারে কমনওয়েলথ গেমসের আসরে ভারতের স্থান পদক তালিকায় ছিল বেশ ওপর দিকেই। ভারতের এই সাফল্যের অন্যতম স্থপতি ছিল এ শহরেরই যুবক আলী কামার। ইকবালপুর অঞ্চলে নবাব আলী লেনের ছোট্ট ঘরে বেড়ে ওঠা আলী বক্সিংয়ের আসর থেকে সোনার পদক জিতে ফেললেন। বিপুল উচ্ছ্বাসের মধ্যে শহরে ফেরার পর সংবর্ধনার জোয়ারে ভেসে গেলেন আমাদের গর্ব আলী কামার। बहुत अच्छा लग रहा है, अभी इतना खुशी मुझे पहले कभी नहीं हुआ और इतना इज्जत मुझे पहले कभी नहीं मिला, इसके लिए शुक्रिया, थैंक यू। अभी तो फिलहाल आगे एशियन गेम्स है, मैं कोशिश करूंगा उसमें भी जैसे मेडल लाऊं और अपने बंगाल और इंडिया को निराश ना करूं। আরও বহু বিতর্কিত ও উল্লেখযোগ্য খবর গত এক বছরে আমরা কভার করেছি। গত 3 বছরে ঘটনা দুর্ঘটনা সংবাদ কভার করতে গিয়ে আর্তের সেবা করার দায়িত্ব আমরা পালন করতে পারিনি। তবে সঠিক সময়ে সঠিক সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই দায়বদ্ধ ছিলাম আমরা। এই বিশেষ দিনে তাঁদের জন্য রইল আমাদের সমবেদনা।